আচ্ছা, একজন খেলোয়াড় কি আসলেই একটা দেশের পুরো ফুটবলের ভাগ্য বদলে দিতে পারেন? ভাবুন তো একবার। ঠিক এই প্রশ্নটাই কিন্তু এখন বাংলাদেশের ফুটবলকে ঘিরে ঘুরপাক খাচ্ছে। এটা একই সাথে আশা, সংগ্রাম আর একজন নতুন তারকার আগমনের গল্প, যে তারকা হয়তো সবকিছুই বদলে দিতে পারে। এক শ্বাসরুদ্ধকর বাইসাইকেল কিক, নেপালের বিপক্ষে হামজা চৌধুরীর ওই অবিশ্বাস্য গোলটা দেখেছেন? ওটা তো শুধু একটা গোল ছিল না, ছিল একটা মুহূর্তের ঝলকানি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এমন একটা মুহূর্তের জাদু কি একটা দেশের ফুটবলের দীর্ঘমেয়াদী ভাগ্য সত্যিই পরিবর্তন করতে পারে? ওই অসাধারণ মুহূর্তটার ঠিক উল্টো দিকের ছবিটা দেখুন। বাংলাদেশের এখনকার ফিফা র্যাঙ্কিং ১৮৪। এখানেই তো মূল দ্বন্দ্বটা, একজনের অবিশ্বাস্য প্রতিভা আর একটা দলের কঠিন বাস্তবতার মধ্যে যে আকাশ-পাতাল তফাত। এই গল্পের গভীরে যেতে হলে আমাদের বুঝতে হবে বাংলাদেশের ফুটবল আসলে একটা ঘুমন্ত দৈত্যের মতো। এখানে কোটি কোটি ভক্তের আবেগ আছে, ভালোবাসা আছে, কিন্তু সেই আবেগের প্রতিদান আন্তর্জাতিক মঞ্চে অনেক দিন ধরেই মিলছে না। কিন্তু এখন মনে হচ্ছে একটা নতুন আশার আলো দেখা যাচ্ছে। প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলেন, তারা জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। আর এটাই যেন পুরো আবহাওয়াটাই বদলে দিচ্ছে। আর সব কিছু ঘটছে অবিশ্বাস্য দ্রুত গতিতে। একবার ভাবুন, এই তো ডিসেম্বরের লেস্টার সিটির সাবেক মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নিলেন। মার্চেই তার অভিষেক হল। আর তা নিয়ে কি উত্তেজনা! জুনে মাঠে নামলেন কানাডা প্রবাসী শামিত সোম। আর এখন তো বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার প্রোগ্রামের মাধ্যমে ১৪টা দেশ থেকে ৫২ জন নতুন প্রতিভা খুঁজে বের করার কাজ চলছে। মানে একটা দারুণ গতির সঞ্চার হয়েছে, তাই না? আর এই খেলোয়াড়দের অনুপ্রেরণাটাও কিন্তু আসছে একেবারে ভেতর থেকে। যেমনটা হামজা নিজেই বলেছেন, আমার কাছে দেশের প্রতি ভালোবাসাটা গুরুত্বপূর্ণ, আর আমি কিভাবে উন্নতিতে সাহায্য করতে পারি সেই অগ্রগতিতে অবদান রাখাই বাংলাদেশে খেলার অন্যতম প্রধান কারণ। বোঝাই যাচ্ছে, এটা শুধু ক্যারিয়ারের একটা ধাপ না, এটা তার শেকড়কে সম্মান জানানো আর নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানোর একটা ব্যক্তিগত মিশন। এর প্রভাবও কিন্তু একেবারে হাতে নাতে পাওয়া যাচ্ছে। হামজা আসার পরেই জাতীয় দল তাদের ইতিহাসের প্রথমবারের মতো একটা লম্বা সময়ের জন্য স্পন্সর পেয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে পাক্কা ৫ বছরের চুক্তি। মানে মাঠের খেলার বাইরেও এই পরিবর্তনটা যে কতটা বড় তা সহজেই বোঝা যায়। কিন্তু এই নতুন যুগের একটা জটিল বাস্তবতাও আছে। একজনের কাঁধে কি পুরো দেশের ভার চাপিয়ে দেওয়া ঠিক? নেপালের বিপক্ষে কিছুদিন আগের ম্যাচটা দেখলেই দলের বর্তমান অবস্থাটা একদম পরিষ্কার হয়ে যায়। ম্যাচটা ছিল যেন একটা রোলার কোস্টার রাইড। প্রথমার্ধে রক্ষণের ভুলে বাংলাদেশ পিছিয়ে পড়ল। দ্বিতীয়ার্ধে নামলেন হামজা, প্রথমে গোল করে সমতা ফেরালেন। তারপর ৮০ মিনিটে সেই অবিশ্বাস্য বাইসাইকেল কিকে দলকে এগিয়ে দিলেন ২-১ গোলে। মনে হচ্ছিল জয়টা সময়ের ব্যাপার, কিন্তু এরপরই আসল নাটক। হামজা ইনজিউর্ড হয়ে মাঠ ছাড়তেই দলের সব নিয়ন্ত্রণ যেন হারিয়ে গেল। আর একদম শেষ মুহূর্তে নেপাল গোল শোধ করে ম্যাচটা ড্র করে ফেলল। মানে একাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েও শেষ রক্ষা হল না। সুতরাং এই যে হামজা ইফেক্টের কথা আমরা বলছি, এটা আসলে একটা দুই-ধারী তলোয়ারের মতো। একদিকে দেখুন, মিডফিল্ড থেকে ৬ ম্যাচে ৪ গোল। সমর্থকদের মধ্যে এমন উত্তেজনা আগে কখনো দেখা যায়নি। নতুন স্পন্সর, আন্তর্জাতিকভাবে দলের পরিচিতি বাড়ছে। আবার অন্যদিকে একজনের ওপর সাংঘাতিক নির্ভরশীলতা তৈরি হচ্ছে। দলের আসল দুর্বলতাগুলো ঢাকা পড়ে যাচ্ছে, আর তিনি মাঠে না থাকলে পুরো দলটাই যেন খেই হারিয়ে ফেলছে। আর এই নির্ভরশীলতার চ্যালেঞ্জটা কিন্তু দলের ভেতরেও আছে। একেকজন একেক জায়গা থেকে এসেছেন, তাদের সবাইকে এক সুতোয় বাঁধা তো সহজ কথা নয়। তবে মিডফিল্ডার শামিত সোমের কথায় ঐক্যের সুরটা বেশ স্পষ্ট। আমরা বিদেশি বনাম স্থানীয় এসব নিয়ে ভাবিই না। আমাদের দলটা ১১ জনের। আসল কথা হলো একসাথে থেকে ম্যাচ জেতা। এই মানসিকতাটা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এখন সময় এসেছে ব্যক্তিগত নৈপুণ্যের বাইরে গিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে তাকানোর। কারণ লক্ষ্যটা তো শুধু একটা জাদুকরী মুহূর্ত তৈরি করা নয়, বরং বাংলাদেশের জন্য একটা টেকসই এবং সফল ফুটবল পরিচয় গড়ে তোলা। কোচ হেভিয়ারের ক্যাবারের অধীনে ২০২২ সাল থেকেই দল কিন্তু একটা নতুন পথে হাঁটার চেষ্টা করছে। পুরনো কোনো মতে ডিফেন্ড করো আর টিকে থাকো নীতি থেকে বেরিয়ে এসে এখন বল পায়ে রেখে খেলার চেষ্টা চলছে। একটা ফ্লেক্সিবল ৪-২-৩-১ ফরমেশনে হামজা চৌধুরীকে বানানো হয়েছে দলের ইঞ্জিন, যিনি একদম ভেতর থেকে খেলাটা তৈরি করছেন। আর শামিত সোম ডিফেন্স আর অ্যাটাকের মধ্যে সেতু হিসেবে কাজ করছেন। কিন্তু এত কিছুর পরেও সবচেয়ে বড় দুর্বলতাটা রয়েই গেছে, গোলের সহজ সুযোগগুলো কাজে লাগাতে না পারা। আর এই নতুন কৌশলকে সফল করতে হলে একটা মানসিকতার পরিবর্তন খুবই দরকার। একে বলা হচ্ছে রিজাল্টস ফার্স্ট ফিলসফি। মানে সোজা কথায় শুধু ভালো খেললেই হবে না, জিততেও হবে।
কারণ পরপর কয়েকটা জয়ই পারে নতুন কৌশলের ওপর আস্থা তৈরি করতে, কোচের পরিকল্পনাকে সঠিক প্রমাণ করতে আর খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। আর এই পরিবর্তনের পেছনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও একটা বিশাল আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। লক্ষ্যগুলো বেশ বড়, যেমন 2030 সালের মধ্যে দেশের লিগকে এশিয়ার সেরা 10-এর মধ্যে নিয়ে আসা, 2035 সালের মধ্যে জাতীয় দলকে এশিয়ার একটা শক্তিশালী দলে পরিণত করা, আর সবশেষে 2040 সালের মধ্যে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ধাপে পৌঁছানো। তার মানে এখনকার এই উত্তেজনা আসলে কয়েক দশকের এক বড় পরিকল্পনারই একটা অংশ। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে একজন তারকার দেখানো আশার আলো, আর অন্যদিকে আসল পরিবর্তনের জন্য যে দলগত প্রচেষ্টা দরকার, সেই কঠিন বাস্তবতা। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎটা এখনও লেখা হয়নি, এটা লেখার অপেক্ষায় আছে। শেষ পর্যন্ত সাংবাদিকদের তোলা এই প্রশ্নটি হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এর উত্তরই হয়তো বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎটা ঠিক করে দেবে। যদি হামজা একাই এই যুদ্ধটা লড়ে যান, তাহলে বাংলাদেশ সত্যি আর কতদূর যেতে পারবে?